সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান নিয়ে। হিসাব বিজ্ঞান থেকে আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব প্রথম অধ্যায়, অর্থাৎ যার নাম হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি। হিসাব বিজ্ঞান পরিচিতি অর্থাৎ যারা আমরা নবম দশম শ্রেণীতে আছি তাদের জন্য হিসাব বিজ্ঞান বিষয়টি অর্থাৎ সাবজেক্টটি খুবই নতুন। তো আপনারা যদি আমাদের সাথে লেগে থাকেন, ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য হিসাব বিজ্ঞানের এ থেকে জেড প্রতিটি অধ্যায়ের ভিডিও আপনাদের জন্য আপলোড করব। সকলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন যে আপনাদের জন্য যদি হিসাব বিজ্ঞানের প্রত্যেকটি অধ্যায় প্রয়োজন হয়, তাহলে ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য প্রতিটি অধ্যায় কি করব, আপলোড করতে থাকবো। তো আমাদের এখানে প্রথম অধ্যায় হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি। আমরা সকলেই জানি যে হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে আমাদের কোনো অঙ্ক আসে না, কিন্তু হিসাব বিজ্ঞান পরিচিতি অধ্যায়টি আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ? কারণটি হচ্ছে আমাদের প্রত্যেকটি পরীক্ষায় এই অধ্যায় থেকে 3 থেকে 4টি এমসিকিউ অবশ্যই থাকবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে হিসাব বিজ্ঞান আমরা যারা পড়ি তারা আমরা অনেকেই হিসাব বিজ্ঞানের মূল যে সংজ্ঞাটি অর্থাৎ হিসাব বিজ্ঞান কাকে বলে সে বিষয়টি জানি না। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব হিসাব বিজ্ঞান কাকে বলে এবং হিসাব বিজ্ঞানের উৎপত্তি বা ইতিহাস নিয়ে আমরা আপনাদের সামনে কি করব, আলোচনা করব। যেগুলো থেকে আপনারা অবশ্যই সকল এমসিকিউ আসতে যে ধরনের এমসিকিউ আসুক না কেন আপনারা উত্তর করতে পারবেন। তো দেখেন, আমি আপনাদের জন্য প্রথমে লিখে রাখছি যে হিসাব বিজ্ঞান কাকে বলে। এই সংজ্ঞাটি খুব ভালোভাবে আপনাদেরকে বুঝতে হবে। এখানে আরেকটা জিনিস হচ্ছে যে হিসাব বিজ্ঞান যারা পড়বেন তারা আপনারা কখনোই হিসাব বিজ্ঞানের মূল জিনিসগুলো যে জিনিসগুলো আছে ম্যাক্সিমাম অর্থাৎ 95% জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে। 5% জিনিস আছে যেগুলো আপনাদেরকে মুখস্থ করে রাখতে হবে। কেউ যদি বলে যে হিসাব বিজ্ঞানের জাবেদা আপনাকে মুখস্থ করতে হবে বা হিসাব বিজ্ঞানের বেসিক জিনিস আপনাকে মুখস্থ করতে হবে, তাহলে সে কখনোই হিসাব বিজ্ঞান আপনাকে সঠিকভাবে শেখাতে পারবে না। তো আপনাদেরকে খুব ভালোভাবে, যার কাছে হিসাব বিজ্ঞান পড়েন, আপনাদেরকে খুব ভালোভাবে হিসাব বিজ্ঞানের বেসিক জিনিসগুলো বুঝে নিতে হবে। তো দেখেন, আমরা এখানে আপনাদের সামনে আলোচনা করব যে হিসাব বিজ্ঞান কাকে বলে। এখানে আপনাদের জন্য আমি এখানে একটা সংজ্ঞা লিখে রাখছি, সেটি হচ্ছে হিসাব বিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা যার মাধ্যমে আর্থিক ঘটনাসমূহ শনাক্ত ও লিপিবদ্ধ করা হয় এবং আর্থিক প্রতিবেদন প্রস্তুত সহ বিভিন্ন ধরনের বিশ্লেষণ ও ব্যাখ্যা প্রদানের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষসমূহের নিকট তথ্য সরবরাহ করা হয়। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সংজ্ঞাটি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। দেখেন, এখানে আমরা সংজ্ঞা থেকেই সাধারণত 3 থেকে 4টি এমসিকিউ বের করতে পারবো। কিভাবে? দেখেন, আমি বলছি এখানে হিসাব বিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা। দেখেন, প্রথমে বলছে আপনাদের এমসিকিউ আসতে পারে যে হিসাব বিজ্ঞান কি? হিসাব বিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা। এরপরে বলছে যার মাধ্যমে আর্থিক ঘটনাসমূহ শনাক্ত করা ও লিপিবদ্ধ করা হয়। এখানে আর্থিক ঘটনাসমূহ বলতে বোঝানো হচ্ছে যেগুলো অর্থের সাথে সম্পর্ক। আপনারা খুবই ভালোভাবে মনে রাখেন যে দুইটি ঘটনার ভিতরে কোন ঘটনার মধ্যে আর্থিক সম্পর্ক আছে, সে ঘটনাটাকে আপনাকে শনাক্ত করতে হবে। যেমন আপনি ধরতে পারেন যে আপনি এখন যেখানে বসে আছেন সেখানে হয়তো আপনি কি করতেছেন, আমার ভিডিওটা দেখতেছেন। তাহলে এটার মধ্যে কিন্তু আর্থিক কোনো কি নেই, লেনদেন নেই। আপনারা কি আমাকে টাকা দিয়ে দেখতেছেন? ঠিক আছে, আপনার ওয়াইফাই দিয়ে দেখতেছেন, কিন্তু আপনারা তো আমার কাছে টাকা দিয়ে আমার ভিডিওটা দেখতেছেন না। তার মানে এখানে কোনো ঘটনা মানে আর্থিক ঘটনা নেই। কিন্তু আপনি যদি একটি খাতা ক্রয় করেন একটা দোকান থেকে, ওইখানে কিন্তু আপনার আর্থিক ঘটনা আছে, যার কারণে ওইটি হচ্ছে আপনার জন্য মানে আর্থিক ঘটনা সমূহ হবে। কিন্তু যেগুলো অন্যান্য ঘটনা, যেমন আমার এখন ভিডিও দেখতেছেন, এখানে কিন্তু অর্থের কোনো লেনদেন নেই, এগুলো ঘটনা হবে কিন্তু লেনদেন হবে না। তো এখানে আমরা বলতে পারি যে আর্থিক ঘটনার সমূহ শনাক্ত ও লিপিবদ্ধ করা হয়। মানে আর্থিক ঘটনার সময়কে আপনি শনাক্ত করবেন, এরপরে ওই বিষয়গুলোকে আপনি লিপিবদ্ধ করতে পারবেন। কোথায় করতে পারবেন? হিসাব বিজ্ঞানে। এরপরে বলছে এবং আর্থিক প্রতিবেদন প্রস্তুত সহ বিভিন্ন ধরনের বিশ্লেষণ ও ব্যাখ্যা প্রদানের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষসমূহের, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আপনি আর্থিক প্রতিবেদন প্রস্তুত করবেন। আর্থিক প্রতিবেদন কি? মানে ব্যবসায় প্রতিষ্ঠানের যে আর্থিক বিবরণী আছে বা আর্থিক অবস্থা আছে তা আপনি কি করবেন? তৈরি করবেন। এটি তৈরি করার মাধ্যমে আপনি ওইটিকে বিশ্লেষণ করবেন এবং এটি ব্যাখ্যা দিবেন। ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে কি হবে? আপনার যে পক্ষ আছে, কি পক্ষ আছে হিসাব বিজ্ঞানের ভিতর, অর্থাৎ ব্যবসায়ের যে ব্যবহারকারী আছে, ওই পক্ষ সমূহের নিকট আপনি সঠিকভাবে তথ্য সরবরাহ করবেন। কি করবেন? সঠিকভাবে তথ্য সরবরাহ করবেন। এই যে আপনি সঠিকভাবে তথ্য সরবরাহ করতেছেন, সেজন্য বলা হয় হিসাব বিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা। হিসাব বিজ্ঞান একটি কি? তথ্য ব্যবস্থা। কারণ আপনি এখানে প্রতিবেদন তৈরি করতেছেন,
প্রতিবেদন তৈরি করার মাধ্যমে আপনি অন্যান্য পক্ষের নিকট আপনি কি করতেছেন, প্রতিবেদন পেশ করতেছেন, যার কারণে এটিকে তথ্য ব্যবস্থা বলা হয় আর হিসাব বিজ্ঞানকে। এই সংজ্ঞাটা থেকে আমরা যে মূল জিনিসটি শিখতে পারি, অর্থাৎ হিসাব বিজ্ঞান একদম যে মূল সংজ্ঞাটা, সেটি হচ্ছে লেনদেন সমূহ শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ এবং তথ্য সরবরাহকরণ সংক্রান্ত কার্যাবলী বা প্রক্রিয়াকে হিসাব বিজ্ঞান বলে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আপনার একটা লেনদেন সংগঠিত হবে। আমি একটু আগে বলছি যে দুইটা ঘটনা ঘটবে, যে ঘটনাটা আর্থিক মানে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, এমন একটি লেনদেন আপনি কি করবেন, শনাক্ত করবেন। ওই ঘটনাটাকে শনাক্ত করার মাধ্যমে আপনি ওইটাকে লিপিবদ্ধ করবেন। লিপিবদ্ধকরণ কি? লিপিবদ্ধকরণ হচ্ছে আপনি জাবেদা করবেন, আপনি খতিয়ানে স্থানান্তর করবেন, আপনি ওইটাকে বিশ্লেষণ করবেন এবং তথ্য সরবরাহকরণ। তারপর আপনি কি করবেন, তথ্য সরবরাহ করবেন। তথ্য সরবরাহ কি করবেন, কিভাবে করবেন? আর্থিক প্রতিবেদন আপনি কি করবেন, প্রস্তুত করবেন। আর্থিক প্রতিবেদন প্রস্তুত করার মাধ্যমে আপনি তথ্য সরবরাহ করতে পারবেন। তথ্য সরবরাহ কাদের নিকট করতে পারবেন, একটু পরে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। শনাক্ত করা কার্যাবলী, এই যে আমরা শনাক্ত করছি লিপিবদ্ধকরণ, এরপরে তথ্য সরবরাহকরণ সংক্রান্ত কার্যাবলী বা প্রক্রিয়াকে বলা হয় হিসাব বিজ্ঞান। সেজন্য বলা হয় হিসাব বিজ্ঞান একটি প্রক্রিয়া। হিসাব বিজ্ঞান একটি কি প্রক্রিয়া। আপনাদেরকে অবশ্যই এই ধরনের এমসিকিউ গুলো বেশিরভাগ দিয়ে থাকে। এরপরে দেখেন আমরা এখানে লিখে রাখছি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। যে কোনো একটা বিষয়েরই কিন্তু উদ্দেশ্য থাকে। আপনারা যেহেতু নতুন হিসাব বিজ্ঞান করতেছেন, সেজন্য আমি এখানে ডিটেলস বিষয়গুলো লিখে রাখছি। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য আছে, যেমন আপনি যে এখন ক্লাসটি করতেছেন, আপনার উদ্দেশ্য কি? আপনি অবশ্যই কি করবেন, আমার এই ক্লাসটি থেকে কোনো কিছু একটি শিখবেন। ঠিক সেম আপনি যে হিসাব বিজ্ঞান করতেছেন, তার মানে হিসাব বিজ্ঞানেরও কিছু উদ্দেশ্য রয়েছে। সেজন্য আমাদের বইতে কিন্তু অনেক হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য দেওয়া আছে। আমি আপনাদের বইয়ের প্রত্যেকটি ফেজের যে অঙ্কগুলো আছে সেগুলো ইনশাল্লাহ সমাধান করে দেব, আমাদের সাথে লেগে থাকেন একটু। এখানে বলা হয়েছে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যগুলো মূলত দুইটি। অনেকগুলো উদ্দেশ্য আছে, সেখান থেকে আমি আপনাদের জন্য দুইটি উদ্দেশ্য নিয়েছি। এক নম্বর উদ্দেশ্যকে বলা হবে প্রাথমিক উদ্দেশ্য, দ্বিতীয় উদ্দেশ্যটাকে আমরা বলতে পারি যে মুখ্য বা প্রধান উদ্দেশ্য। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রাথমিক উদ্দেশ্য কাকে বলে? দেখেন, আর্থিক ঘটনাসমূহ শনাক্ত করে যথাযথভাবে হিসাবের বইসমূহে লিপিবদ্ধ করা। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্যটা হচ্ছে কি? প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে ওই একটু আগে বলে আসলাম যে দুইটা ঘটনার মধ্যে আপনার আর্থিক ঘটনা কোনটা তাকে কি করবেন, শনাক্ত করে ফেলবেন। একটু আগে আমি আপনাদেরকে বলছি যথাযথভাবে তাকে আপনি কি করবেন, হিসাবের বই সমূহে কিন্তু লিপিবদ্ধ করবেন। হিসাবের বই সমূহে আপনি জাবেদায় খতিয়ানে কি করবেন, লিপিবদ্ধ করবেন। এই লিপিবদ্ধ করাই হচ্ছে আপনার জন্য প্রাথমিক উদ্দেশ্য। তাহলে আমরা এখান থেকে কি বুঝি যে দুইটি ঘটনা ঘটবে, দুইটি ঘটনা ঘটার মাধ্যমে কোনটা আর্থিক সেটাকে আপনি শনাক্ত করে নেবেন। শনাক্ত করার মাধ্যমে আপনি কি করবেন, তাকে লিপিবদ্ধ করবেন। এটা হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য। এবার মুখ্য উদ্দেশ্য কি? মুখ্য উদ্দেশ্য হচ্ছে আর্থিক ফলাফল। যে আর্থিক ঘটনাটা আপনি শনাক্ত করছেন, এই যে টাকার অঙ্কে যেটা পরিমাপযোগ্য, যেটাকে আপনি শনাক্ত করে ফেলছেন, এই শনাক্তকরণকৃত এটাকে আপনি কি করবেন, আর্থিক ফলাফল মানে আপনি আয় বিবরণী প্রস্তুত করবেন এবং আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করবেন বা আর্থিক অবস্থা নিরূপণ করবেন। এটাই হচ্ছে মুখ্য বা প্রধান উদ্দেশ্য। তাহলে আমরা মুখ্য বা প্রধান উদ্দেশ্য কি পাই? সেটা হচ্ছে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা, মানে ব্যবসায়ী প্রতিষ্ঠানের আয় বিবরণী তৈরি করা এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা। এরপরে দেখেন, হিসাব বিজ্ঞানকে বলা হয় ব্যবসায়ের ভাষা। কেন হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়? কারণ হচ্ছে আপনি হিসাব বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে হিসাবের বিভিন্ন প্রতিবেদন আপনি প্রস্তুত করতে পারবেন। এই প্রতিবেদনগুলো প্রস্তুত করার মাধ্যমে ব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কেমন তা আপনি জানতে পারবেন। সেজন্য বলা হয় হিসাব বিজ্ঞানকে হিসাব বিজ্ঞান ব্যবসায়ের একটি ভাষা। এখন আমরা যে পক্ষটা একটু আগে আপনাদেরকে বুঝিয়েছি যে পক্ষসমূহ, পক্ষসমূহ হচ্ছে সাধারণত দুইটি। দেখেন, ব্যবহারকারী, এক হচ্ছে হিসাব বিজ্ঞান ব্যবহারকারী হচ্ছে দুইটি পক্ষ। একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, আরেকটা হচ্ছে বহিস্থ ব্যবহারকারী। অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? মালিক, ব্যবস্থাপক, পরিচালক, প্রধান হিসাবরক্ষক, অন্যান্য পরিচালক। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে যখন আপনি আর্থিক প্রতিবেদন প্রস্তুত করবেন, হিসাবরক্ষক যখন একটি প্রতিবেদন প্রস্তুত করবে, তখন ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক, ব্যবস্থাপক তারা এগুলো কি করবে, পর্যালোচনা করবে। এগুলো করার মাধ্যমে তারা ব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল সম্পর্কে জানতে পারবে। সেজন্য বলা হয় অভ্যন্তরীণ গুলো হচ্ছে এগুলো, একটু আপনাদেরকে ভালো করে মনে রাখতে হবে কারণ এখান থেকে এমসিকিউ আসে।
এরপরে বহিস্থ ব্যবহারকারী হচ্ছে ব্যবসায়ী প্রতিষ্ঠানের বাইরের। তারা কি বহিস্থ বা বাহ্যিক ব্যবহারকারী। ঋণ প্রদানকারী কারা? যারা আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠানে ঋণ বিনিয়োগ করে, তারা কিন্তু ব্যবসায়ী প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ না, বাহ্যিক। আপনি কারো কাছ থেকে ঋণ নিলেন, যেমন ব্যাংকের থেকে ঋণ নিলেন। এরপরে সরকার হচ্ছে বহিস্থ ব্যবহারকারী। পাওনাদার, আপনি কারো নিকট থেকে ধারে পণ্য ক্রয় করলেন, এটা হচ্ছে বহিস্থ ব্যবহারকারী। এরপরে হচ্ছে কর্মচারী ও কর্মকর্তাও কিন্তু আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠানের বাইরের, কারণ তারা ব্যবসায়ী প্রতিষ্ঠানে কি করে, যে সুযোগ সুবিধা কেমন সেটা নির্ভর করে সাধারণত আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠানে তারা আসতে চায়। এরপর হচ্ছে বিনিয়োগকারী যারা আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠানে বিনিয়োগ করে, তারাও কিন্তু বাইরের। আশা করি আপনারা এতটুকু পর্যন্ত মনে রাখতে পারবেন। এরপরে দেখেন, হিসাব বিজ্ঞান হলো একটি তথ্য ব্যবস্থা। একটু আগে আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি যে হিসাব বিজ্ঞান হলো কি, একটি তথ্য ব্যবস্থা। এমসিকিউ গুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আমি আপনাদেরকে শিখিয়ে দিব যে হিসাব বিজ্ঞানের উৎপত্তি এবং আবিষ্কার নিয়ে। তো এখন আমি আপনাদেরকে অবশিষ্ট কিছু বিষয় বুঝিয়ে দিব, যেগুলো আপনাদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখেন, আমি এখানে লিখে রাখছি আপনাদের জন্য যে হিসাব বিজ্ঞানের উৎপত্তি অর্থাৎ হিসাব বিজ্ঞানের জনককে প্রথমত আমরা এটি শিখে নিব। সেটি হচ্ছে লুকা পেসুলি হিসাব বিজ্ঞানের জনক। এটি ভালো করে মনে রাখতে হবে, কারণ আপনার জন্য এমসিকিউ অবশ্যই আসবে। এরপরে বলা হচ্ছে আন্তর্জাতিক দিবস, অর্থাৎ হিসাব বিজ্ঞানের যে আন্তর্জাতিক দিবস আছে সেটি হচ্ছে ২০ সালের ১০ই নভেম্বর। এটি ভালো করে মনে রাখেন, ১০ই নভেম্বর হচ্ছে হিসাব বিজ্ঞানের আন্তর্জাতিক দিবস, মানে অ্যাকাউন্টিং ডে পালন করা হয় প্রত্যেক বছরের ১০ই নভেম্বর। ২০ সালে সাধারণত এটি কি করা হয়, আবিষ্কার করা হয়। কেন করা হয় একটু পরে আমি আপনাদের জন্য আপনাদের বইয়ের একটি কথা হুবহু লিখে রাখছি। আমাদের মূল টার্গেটটি হচ্ছে যে আপনাদের নবম দশম শ্রেণীর বইটি সম্পূর্ণভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া। তো আমরা সেজন্য এখানেও আপনাদের বই থেকে একটি কথা লিখে রাখছি, যেটি বুঝলে আপনারা সবকিছু বুঝে যাবেন। দেখেন, এখানে লিখে রাখছি 1494 খ্রিস্টাব্দে, খুবই গুরুত্বপূর্ণ, 1494 খ্রিস্টাব্দে লুকা পেসুলি নামে একজন ইতালীয় গণিতবিদ। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে লুকা পেসুলি কে ছিলেন? লুকা পেসুলি ছিলেন একজন গণিতবিদ ছিলেন, এবং তিনি ছিলেন ইতালীয়। কোথায় ছিলেন? ইতালীয় গণিতবিদ। সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোশনালিটা নামে একটি গ্রন্থ লেখেন। এতে হিসাব রক্ষণের মূলনীতি, দুতরফা দাখিলা পদ্ধতি। দেখেন, হিসাব রক্ষণের মূলনীতি কি? হিসাব রক্ষণের মূলনীতি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি বা ডাবল এন্ট্রি সিস্টেম ব্যাখ্যা করেন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আপনাকে এখানে যে জিনিসটি জানতে হবে, এই বইটি আপনারা নামটি মুখস্থ করে রাখবেন, যে সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোশনালিটা নামে একটি গ্রন্থ লেখেন। এই গ্রন্থটি এতে হিসাব রক্ষণের মূলনীতি, মানে আপনি যে ব্যবসায়ী প্রতিষ্ঠানে হিসাব রক্ষণ করবেন তার মূলনীতি কি? তার মূলনীতি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। এই দুতরফা দাখিলা পদ্ধতি সাধারণত তিনি এই বইয়ের মধ্যে কি করে, আলোচনা করে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এখান থেকে প্রশ্ন কিভাবে হবে? আমাদেরকে বলতে পারে যে হিসাব বিজ্ঞানের মূলনীতি কি? হিসাব বিজ্ঞানের মূলনীতি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি এবং বা ডাবল এন্ট্রি, এটা বলতে পারে। এরপরে হচ্ছে যে হিসাব বিজ্ঞান কত সালে, সাধারণত হিসাব বিজ্ঞানের আন্তর্জাতিক দিবস কবে? ১৯৯৪ সালে। বা হিসাব বিজ্ঞানের জন্মসাল, বা হিসাব বিজ্ঞানের জনক কে ছিল, সেটি হচ্ছে লুকা পেসুলি। এগুলো থেকে সাধারণত আপনাদের এমসিকিউ হয়ে থাকবে। তো আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। এখানে দুতরফা দাখিলা পদ্ধতির উপরে ভিত্তি করেই আপনাকে কি করতে হবে, যে পুরো হিসাব বিজ্ঞানটি করতে হবে। এখানে আরেকটি কথা আমরা লিখতে ভুলে গিয়েছি, যে দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে কি, দেখেন এটি নোট মনে রাখেন। হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি। হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি? যদি আপনাকে প্রশ্ন করা হয় যে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি, হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ, যে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি, বা হিসাব বিজ্ঞানের মূল নীতি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। তারপরে এটি 1494 খ্রিস্টাব্দে লুকা পেসুলি কি করে, এটি আবিষ্কার করে। এ ধরনের এমসিকিউ গুলো আপনাদের হবে। তো আশা করি আপনারা আজকের ভিডিওতে হিসাব বিজ্ঞান পরিচিতি সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছেন। আশা করি আমি আপনাদের সামনে যে বিষয়গুলো আলোচনা করছি সেগুলো আপনাদের বইয়ের প্রথম অধ্যায় কি হবে, কভার হয়ে যাবে। তো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ হচ্ছে, আমরা ইনশাআল্লাহ আপনাদের জন্য ধারাবাহিকভাবে
পরবর্তী অধ্যায়ের ভিডিওগুলো নিয়ে আসবো। সকলে আমাদের চ্যানেলটির সাথে থাকতে পারেন এবং চ্যানেলটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ভিডিওতে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।